বিরোধী দলে থেকেও কিন্তু অনেক গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে কাজ করবার সুযোগ আছে, কিন্তু সেখানে যদি কোনো কথাই বলতে দেওয়া না হয়, সেখানে যদি সব কিছুই একটা নিয়ন্ত্রণ করা হয়, 21-এর নির্বাচনের যে ফলাফল সেটা একদমই এখন অন্য পথে প্রবাহিত হচ্ছে। হতাশ হয়েছে উত্তরবঙ্গবাসী। দুটো কেন্দ্রীয় মন্ত্রী থাকা সত্ত্বেও ওই এলাকায় কোনো কাজ হয়নি। মানুষকে বিভ্রান্ত কথাবার্তা বলা, গঙ্গার এপারে একরকম কথা, গঙ্গার ওপারে একরকম কথা। 26-এর হাই ভোল্টেজ নির্বাচন এবং সেই নির্বাচনে অবশ্যই উত্তরবঙ্গ, যে উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল, সেই উত্তরবঙ্গ 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূল যেভাবে কামড় দিয়েছিল, তাতে কিন্তু উত্তরবঙ্গে বিজেপির একটি আসন খোয়াতে হয়েছিল। কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ বরাবর একটা ঠান্ডা লড়াই থাকলেও এই মুহূর্তে আমার উত্তরবঙ্গেরই এবং তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুমন কাঞ্জিলাল আমার সাথে রয়েছেন। তার কাছ থেকেই বেশ কিছু জানবো। তবে তার আগে জানতে চাইব, গত 5 বছরের এই বিধানসভার সদনে কি অভিজ্ঞতা সঞ্চয় হলো? অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে এই 5 বছর আমরা অতিক্রম করলাম। প্রথম 2021 সালে যখন এই সদনে আমরা শপথ নিয়েছিলাম, তখন আমরা সবাই জানি যে গোটা ভারতবর্ষের সঙ্গে আমাদের বাংলাও একটা কোভিড পরিস্থিতির মধ্যে ছিল। ফলে 21 সাল প্রথম বছরটা আমরা অনেকেই সুস্থ স্বাভাবিক পরিবেশে কাজ করতে পারিনি। পরবর্তীকালে ধীরে ধীরে আমরা এই বিধানসভার সংসদীয় গণতন্ত্র, অ্যাসেম্বলির বিভিন্ন প্রসিডিংস, এগুলো সম্পর্কে ওয়াকিবহাল হয়েছি এবং কিভাবে আমাদের নিজ নিজ এলাকার নিজ নিজ মাতৃভূমির সাধারণ মানুষের কথা, চাওয়া পাওয়ার কথা কিভাবে বিধানসভায় তুলে ধরতে হয়, কিভাবে মেনশনের মধ্য দিয়ে, কিভাবে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণের মধ্য দিয়ে আজকে আমরা আমাদের মানুষের কথা তুলে ধরতে পারি এবং পরিশেষে সেই কথাগুলোকে তুলে ধরে সেই সমস্যাগুলোকে একটা সমাধানের জায়গায় নিয়ে আসা, একটা পরিকল্পনার স্তরে নিয়ে আসা এবং তার একটা বাস্তবায়ন ঘটানো, এই ধরনের নানা অভিজ্ঞতা গত 5 বছরে হয়েছে। তো আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আরও যদি আমরা এই সুযোগটা পেতাম, তাহলে আরও বেশি সময় ধরে মানুষের এই সমস্যার সমাধানে কিছুটা আরও এগোতে পারতাম। উত্তরবঙ্গটা অবশ্যই নজরে থাকবে এবং আজকেই উত্তরবঙ্গের একজন বিজেপি বিধায়ক তিনি মূলত একেবারে স্পষ্ট ভাষায় বলে গেলেন, এতদিন পায়ে বেড়ি পরানো ছিল, আজকে আমি সেই বেড়ি থেকে মুক্তি এলাম, অর্থাৎ বিষ্ণু প্রসাদ। তিনি আজকে স্পষ্টত বিধানসভা থেকে বেরোনোর সময় একথা যেমন বলে গেলেন, পাশাপাশি তৃণমূল কংগ্রেসের আরও একজন বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী, তিনিও বলে দিলেন তার আজকেই শেষ এই বিধানসভার অধিবেশন, আর তিনি রাজনীতিতে থাকছেন না। ফলে একেবারে শেষ দিনে এসে দু মেরুর মানুষ, দুরকম রাজনৈতিক দলের, কিন্তু তাদের বক্তব্য কিন্তু ঠিক একই জায়গায়। কেউ বিরোধীতেও সুখী হলেন না, কেউ শাসকে থেকেও সুখী হলেন না। কি বলবেন? দেখুন, তাদের যা অনুভূতি বা তাদের যে অনুভব, সেটা আমি ওইভাবে বলতে পারবো না। তবে আমি যেহেতু দক্ষিণ উত্তরবঙ্গ এবং পার্বত্য এলাকায় আপনি বিষ্ণু শর্মার কথা বলছেন, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি ব্যক্তিগতভাবে চিরঞ্জিত বাবুর সঙ্গে তেমনভাবে আমার যোগাযোগ নেই, তেমন খুব একটা ওনাকে আমি বিধানসভায় দেখিনি, কিন্তু বিষ্ণুপদ বাবু তিনি একটি পার্বত্য দার্জিলিং এলাকার বিধায়ক এবং তার বক্তব্য গুরুত্বপূর্ণ। তিনি বুঝতে পেরেছেন তিনি এতদিন ছিলেন বিজেপির সঙ্গে, কিন্তু কাজ করতে পারেননি, তার চাওয়া পাওয়া তুলে ধরতে পারেননি। আমিও এই বিষয়টি আপনাদেরকে বলার চেষ্টা করছি যে বিরোধী দলে থেকেও কিন্তু অনেক গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে কাজ করবার সুযোগ আছে, কিন্তু সেখানে যদি কোনো কথাই বলতে দেওয়া না হয়, সেখানে যদি সব কিছুই একটা নিয়ন্ত্রণ করা হয় এবং মানুষের জন্য কথা বলতে গেলেও যদি সেখান থেকে রেসপন্স পাওয়া না যায়, আর শুধু যদি একমাত্র মানুষকে বাইরে দেখানোর জন্য যে আমরা বিধানসভায় কত লড়াই করছি, সে কারণে বাইরে বেরিয়ে এসে শুধু কাগজ ছেঁড়া, ভেতরে কাগজ ছেঁড়া, চিৎকার চেঁচামেচি, এটা আমার খুব একটা, আমি আপনাকে আবার বললাম, আমার সুষ্ঠু গণতন্ত্র বা সুষ্ঠু সংসদীয় ব্যবস্থা বলে মনে হয়নি। ফলে এই জায়গাটা সকলের চিন্তাভাবনা করা উচিত। তবে বিষ্ণুপদবাবু যা উপলব্ধি করেছেন, সেটা কিন্তু আগামী দিনে আমাদের উত্তরবঙ্গের পার্বত্য এবং ডুয়ার্স এলাকায় তার বড় প্রভাব পড়তে পারে। তাহলে এক কথাতে বলতেই হয় যে বিষ্ণুপ্রসাদ শর্মা, যিনি কিন্তু এই বিধানসভার সদনে দাঁড়িয়ে, মহতী সদনে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে উত্তরবঙ্গটাকে আলাদা করে ভাগ করে দেওয়া হোক, কিন্তু সেই যে দলে থেকে তিনি এই দাবিটা তুলেছিলেন, সেই দলকে তিনি মনে করছেন যে তার পায়ের বেড়ি। এটা কিভাবে বলবেন? না, দেখুন, এই ব্যাপারে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার
মানে দৃপ্ত কণ্ঠে এটা বলেছেন যে আমাদের বাংলাকে অটুট অক্ষুণ্ণ রেখে এই বাংলার উন্নয়নের জন্য তিনি কাজ করবেন এবং সবাইকে কাজ করতে হবে। আমরা সেভাবেই এগিয়ে এসেছি। এবার বিষ্ণুপদবাবুর নিজস্ব যে এজেন্ডা ছিল তার সঙ্গে বিজেপির কী বক্তব্য সেটা আমাদের পরিষ্কারভাবে জানা নেই, কিন্তু আজকে তিনি যেটা করতে চেয়েছেন সাধারণ মানুষের কথা হয়তো বলতে চেয়েছেন, সেটাই তিনি বোঝাতে চেয়েছেন। কিন্তু আলাদা রাজ্য, আলাদা উত্তরবঙ্গ, আলাদা কোনো পৃথক কোনো যদি বিষয় থাকে সেগুলোর সঙ্গে কখনোই আমরা সহমত ছিলাম না এবং সেগুলো কখনো মূল এজেন্ডাও হতে পারে না। সেগুলো কেউ কেউ তার এলাকা ভিত্তিক সেই কথা বলতে পারে। আমি এই দৃষ্টিভঙ্গিতেই দেখব যে তিনি এলাকার সাধারণ মানুষের চাওয়া পাওয়ার কথা কতটুকুন ওখানে থেকে বলতে পেরেছেন, এবং যদি না বলতে পেরে থাকেন তাহলে তার জন্যই তিনি হয়তো আজকে এই সিদ্ধান্ত নিয়েছেন যেটাকে আপনি বলছেন যে পায়ের বেড়িটা সরে গেল। উত্তরবঙ্গে প্রায় কাছাকাছি 42টা আসন রয়েছে মালদা দিয়ে যোগ করে, মালদা দিয়ে 54টি প্রায় 54টি আসন। এই 54টি আসন 2021-এ সেখানে তৃণমূল কংগ্রেস যে কটা আসন পেয়েছিল, বিশেষ করে উত্তরবঙ্গে বিজেপির একটা বড় প্রভাব রয়েছে। বরাবরই আমরা দেখেছি যে লোকসভা হোক বা বিধানসভা, এক্ষেত্রে এই এতগুলো আসন, এই প্রায় 54টি আসনের মধ্যে আপনি কথা আশা করতে পারেন যেখানে তৃণমূল কংগ্রেস এই 26-এর এইরকম একটা এসআইআর আবহের মধ্যে তৃণমূল সেখানে কতটা আসন পেতে পারে? রাজনৈতিক অবস্থার আমূল পরিবর্তন হয়েছে 2021-এর তুলনায়। আপনি যদি উত্তরবঙ্গের কথা বিবেচনা করেন, মালদার 12টি আসন ধরলে উত্তরবঙ্গে মোট 54টি আসন আছে। সেই 54টি আসনের মধ্যে 2021 সালে তৃণমূল কংগ্রেস 24টি আসন পেয়েছিল এবং বিজেপি 30টি আসন পেয়েছিল। লড়াই ছিল। সেক্ষেত্রে বিজেপি সেই সময়েতে যে ন্যারেটিভটা তৈরি করেছিল যে 2019-এ তারা খুব ভালো ফলাফল করেছিল লোকসভা ভোটে এবং তার নিরিখে তারা 2021-এ ক্ষমতায় আসবে সাধারণ মানুষকে এরকম একটি ধারণা দিতে সক্ষম হয়েছিল। ফলে উত্তরবাংলার মানুষ সহজ সরলভাবে সেটা বিশ্বাস করেছিলেন। আরও অনেক বেশ কিছু উপাদান ছিল যেগুলো আপনি বলতে চাইলেন যে উত্তরবঙ্গের মানুষের সরলতার সুযোগ নিয়ে তাদেরকে অনেক ভুল বোঝানো হয়েছিল, যেগুলো কখনো বাস্তবায়ন তারা নিজেরাও করতে পারবে না। আপনি বুঝতে পারছেন আজকে উত্তরবঙ্গের মানুষকে আলাদা রাজ্য, আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল সহ আরও অনেক কিছু বোঝানোর চেষ্টা হয়েছিল, মানে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে। ফলে অনেক মানুষ সেই সময়েতে এই ফাঁদে পা দিয়েছিল। আমরাও সেই সময়েতে মনে করেছিলাম যে যেগুলো বলা হচ্ছে সেগুলো উত্তরবঙ্গের মানুষ চায়, সেগুলো হয়তো হবে। পরে দেখা গেল যে না, এইগুলো নিতান্তই নির্বাচনের গিমিক ছিল। তারপরে কিন্তু 2024 সালের লোকসভা নির্বাচনের পরিস্থিতি আমূল পরিবর্তন হয়েছে। ডুয়ার্সের চা বাগান সহ, ডুয়ার্সের কৃষিভূমি এলাকা সহ গোটা উত্তরবঙ্গে। ফলে 21-এর নির্বাচনের যে ফলাফল সেটা একদমই এখন অন্য পথে প্রবাহিত হচ্ছে। যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই 5 বছরে বাংলার উন্নয়নকে কেন্দ্র করে এগিয়ে গেলেন, উত্তরবঙ্গের চা বাগিচা শিল্প, উত্তরবঙ্গের সাধারণ মানুষের জন্য এবং আপামর বাংলার মানুষের জন্য তিনি যেভাবে কাজ করলেন, এবং সম্প্রতি যে এই সদ্য ভোট অন অ্যাকাউন্টে পেশ করা বাজেট, তাতে তিনি যেভাবে প্রান্তিক মানুষের কথা, মহিলাদের কথা, ছাত্র যুবদের কথা, বিভিন্ন রকমভাবে যারা ছোটোখাটো সরকারি কাজকর্ম করেন তাদের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরলেন এই বাজেটের মধ্য দিয়ে, তাতে কিন্তু গোটা বিষয়টি এখন একদম পরিবর্তন হয়ে গেছে। উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে মাটি মানুষের সরকারের সঙ্গেই মানুষ থাকবে। নিশীথ প্রামাণিক একটা ফিগার ছিল উত্তরবঙ্গ, সেই নিশীথ প্রামাণিক 2024-এ পরাজিত হলেন। তাই স্বাভাবিকভাবেই অলরেডি 7টা বিধানসভা নিয়ে একটা লোকসভা প্রায় কাছাকাছি, 9টা কোচবিহারে। তাই এক্ষেত্রে এই এতগুলো বিধানসভার মধ্যে তৃণমূল তাহলে অনেকগুলো আসনে এগিয়েছিল, তাহলে এইখানে 24, ওখানে ওরা 30 পেয়েছিল, তাহলে এবারে কি এই সংখ্যাটা উল্টে যেতে পারে? একদমই তাই। আমি আপনাকে বললাম একদম সংখ্যা উল্টেও আরও অনেক আসন কমবে বিজেপির। এই কারণেই কমবে, তারা মানুষের কাছে কিছু তো দিতে পারেনি। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সাধারণ মানুষের অনেক চাহিদা ছিল। এই প্রথমবার স্বাধীনতার পরে কেন্দ্রীয় কোনো সাংসদ, মানে আমাদের ওখানে আপনি নিশীথ প্রামাণিকের নাম করলেন, তিনি কেন্দ্রীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী হয়েছিলেন। আমাদের আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা, তিনিও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছিলেন। আপনি এখন জন বার্লাকে জানেন যে তিনিও আজকে এই বিষ্ণুপদ বাবুদের মতন পদাঙ্ক অনুসরণ করে তিনি তৃণমূলে এসছেন। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু হতাশ হয়েছে উত্তরবঙ্গবাসী। দুটো কেন্দ্রীয় মন্ত্রী থাকা সত্ত্বেও ওই এলাকায় কোনো কাজ হয়নি, চা বাগানের মানুষের জন্য কাজ হয়নি। সবার একটা
দীর্ঘদিনের দাবি ছিল যে এই যে এত তারা জনপ্রতিনিধিরা সবাই ঢেলে ভোট পেল, এত জিতলো, কেন্দ্রীয় মন্ত্রী হলো, অন্তত একটি শ্রমিকদের জন্য, চা বাগিচা শ্রমিকদের জন্য, গরিব মানুষদের জন্য একটা এমসের ধাঁচে হাসপাতাল করে দিতে পারতো। জমিরও কোনো সমস্যা ছিল না, কেন্দ্রীয় সরকারের নিজস্ব জমি ছিল আলিপুরদুয়ারে, রেলের জমি ছিল, কিচ্ছু হয়নি। এমনকি গত 6-7 মাস আগে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে আপনার অপারেশন সিঁদুরের পর জনসভা করে গেছেন, সরকারি সভা করে গেছেন। তারপরেও আপনি একটাও বলতে পারবেন না যে উত্তরবঙ্গের জন্য, আলিপুরদুয়ারের জন্য, কোচবিহারের জন্য কোনো কেন্দ্রীয় তেমন প্রকল্প ঘোষণা হয়েছে যার মধ্য দিয়ে সাধারণ মানুষ উপকৃত হতে পারে। বিশেষ করে আলিপুরদুয়ারে 5টি বিধায়ক বিজেপি পেয়েছিল, সাংসদ বিপুল ভোটে জয়লাভ করেছিল, এবং সেই 2019-এ এবং 2024-এও তারা জিতেছে আলিপুরদুয়ারের লোকসভা কেন্দ্রে, কিন্তু কোনো রেজাল্ট নেই। শুধু মানুষকে বিভ্রান্ত কথাবার্তা বলা, গঙ্গার এপারে একরকম কথা, গঙ্গার ওপারে একরকম কথা। আমার অভিজ্ঞতা আপনি যেটা বলছেন সেটাই। আমরা গঙ্গার ওপারে আমাদের উত্তর বাংলায় দেখেছি যে বিজেপির নেতারা বিভিন্ন জায়গায় অপ্রত্যক্ষভাবে মানুষকে উস্কানি দেয় যে আমরা সুযোগ পেলেই আলাদা রাজ্য করে দেবো। আবার যখন গঙ্গার এপারে আসে, যখন বিধানসভায় বাংলা ভাগের বিরুদ্ধে প্রস্তাব নিয়ে আলোচনা হয়, আপনারা সবাই দেখেছেন, সে সময় তারা সবাই তো বাংলা ভাগের বিরুদ্ধেই বলেন। সেখানে তো তারা জোর করে দাঁড়িয়ে বলতে পারেন না যে আমরা উত্তর বাংলা আলাদা চাই, এ কথা তো কখনো বলেননি তারা। ফলে যখনই ভোট আসে তখনই তারা মানুষকে এইভাবে বিভ্রান্ত করার চেষ্টা করে। অথচ তাদের যদি এত সৎ সাহস থাকতো, তারাকে যদি উত্তরবঙ্গকে আলাদা কেন্দ্রশাসিত, আলাদা রাজ্য, এইভাবে মানুষকে এতদিন তারা বিভ্রান্ত করে এসছে এবং আদতে মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিছু বলতে পারেনি, তাহলে তাদের জবাব দেওয়া উচিত ছিল যে তারা কি চায়। এই পবিত্র বিধানসভাতে দাঁড়িয়েই তাদের এই স্ট্যান্ড পয়েন্টটা ক্লিয়ার করা উচিত ছিল। কিন্তু সেখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দ্ব্যর্থহীন কণ্ঠে এই বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন গোটা বাংলাকে এক করে নিয়ে তিনি উন্নয়নকে মাথা পাখির চোখ করে তিনি বাংলার মানুষের উন্নয়ন করবেন। বাংলার মানুষ এখন এটাই বিশ্বাস করে, উত্তর বাংলা দক্ষিণ বাংলা বলে আলাদা কিছু নেই, গোটা বাংলা আমাদের, এই বাংলা একসঙ্গে একযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পথ চলবে। অনেক অভিজ্ঞতার মধ্যে কি কোনো তিক্ত অভিজ্ঞতা রয়েছে যেটা অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে বিধানসভার প্রথম 5 বছরে? দেখুন, আলাদা করে কোনো তিক্ত অভিজ্ঞতা নেই, কারণ এখানে বিধানসভাতে আলাদা ব্যক্তিগত কোনো তিক্ত অভিজ্ঞতার কোনো জায়গা আমাদের ছিল না। আমরা বিধানসভার ভেতরে ছাত্র হিসেবে প্রথম, যেহেতু সংসদীয় গণতন্ত্রের পার্ট নিচ্ছি, আমাদের প্রত্যেকের উদ্দেশ্য ছিল যে আমরা কিভাবে এই সংসদীয় গণতন্ত্রের মধ্যে আমাদের এই পবিত্র সদনে অংশগ্রহণ করে আমরা কিভাবে মানুষের কথা তুলে ধরতে পারি, যা পদ্ধতি আছে সেই পদ্ধতি মেনে দেখতে গিয়ে আমরা দেখেছি যে অনেক সময়তেই মানুষের কথা তুলে ধরতে গেলে শুধু বিরোধিতার জন্য বিরোধিতা হয়েছে, শুধুমাত্র চিৎকার চেঁচামেচি করে সদনকে ভঙ্গ করে দিয়ে বাইরে এসে যেটা হয়েছে সেটাকে আপনি এক কথায় নাটক বলতে পারেন। আমার মনে হয়েছে দিনের শেষে বাইরে রাস্তায় নেমে আন্দোলন করা, মিছিল মিটিং করবার তো অনেক সুযোগ আছে, অনেক জায়গা আছে, কিন্তু বিধানসভার ভেতরেতে আপনি সদনে বসে যদি আলোচনার মাধ্যমে যুক্তি দিয়ে আপনি যদি বিরোধিতা করেন, যেটাকে গঠনমূলক বিরোধিতা বলা হয়, সেটা আরও অনেক ভালো হতো। এই করতে গিয়েই অনেকের সঙ্গে হয়তো ব্যক্তিগত স্তরে না হলেও সামগ্রিকভাবে কথা হয়েছে, কিছু আমরা অন্য কথাও বলে থাকতে পারি, তাতে অনেকের মনে লাগতে পারে, কিন্তু সেটা সবটাই সংসদীয় গণতন্ত্রের মধ্যেই হয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গ শুধু হতাশাই পেয়েছে এবং তারই মাঝে বেশ কিছু প্রতিশ্রুতিও পেয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি রাখতে পারেনি 2 কেন্দ্রীয় মন্ত্রী, যারা এই উত্তরবঙ্গ থেকে সাংসদ হয়ে তারা লোকসভায় গিয়েছিলেন। একজন হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী অর্থাৎ নিশীথ প্রামাণিক, আর একজন হচ্ছে জন বার্লা। অর্থাৎ এই 2 জন প্রতিমন্ত্রী হয়েও উত্তরবঙ্গের মানুষের জন্য সেই অর্থে খুব একটা দাগ কাটতে পারেনি, এবং যে কারণে বিষ্ণুপ্রসাদ শর্মার মতন একজন পাহাড়ের বিধায়ক তাকে বলতে বাধ্য হয়েছেন তিনি যে এতদিন বাদে বেড়ি থেকে মুক্তি পেলাম। অর্থাৎ উত্তরবঙ্গে যে বিজেপি কতটা ধস তাদের নামাবে, অর্থাৎ কত বড় ধস তাদের যে নামতে চলেছে, তা কিন্তু স্পষ্ট করলেন বিধায়ক সুমন কাঞ্জিলাল। চিত্র সাংবাদিক জয়ন্ত চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়।